আজকে আমরা একটা বেশ অন্যরকম জায়গায় যাচ্ছি, পশ্চিমবঙ্গের বীরভূম, আর সেখানে তারাপীঠ। তারাপীঠ, হ্যাঁ, জায়গাটা তো এমনিতেই খুব বিখ্যাত, তারা মায়ের মন্দির। ঠিক, কিন্তু মন্দিরের পাশাপাশি এর আরেকটা পরিচয়ও আছে, তাই না? ওই মহাশ্মশান আর তন্ত্র সাধনার ব্যাপারটা। একদম, তন্ত্র চর্চার একটা বড় কেন্দ্র, আর প্রচুর অলৌকিক ঘটনার গল্প জড়িয়ে আছে জায়গাটার সাথে। আমরা আজকে তেমনই একটা গল্প নিয়ে কথা বলবো, তারাপীঠের নিশির ডাক নামে পরিচিত একটা লোককাহিনী বলা যেতে পারে। হ্যাঁ, আর এই কাহিনীর কেন্দ্রে আছে রোহিত বলে একজন, কলকাতা থেকে এসেছিল ডকুমেন্টারি বানাবে। কিসের ওপর? তারামা আর এখানকার তন্ত্র সাধনা, এসব কিছুর ওপর। আচ্ছা, আর গল্পটা হচ্ছে এক অমাবস্যার রাতের, তাই তো? ঠিক তাই, অমাবস্যার রাত, তারাপীঠের শ্মশান। পরিবেশটা কিন্তু গল্পের শুরুতেই বেশ থমথমে। আর রোহিত নাকি ঠিক করেছিল ওই রাতেই শ্মশানের কাছে শুটিং করবে, লোকজন বারণ করা সত্ত্বেও। সব আদিভৌতিক রহস্য ঠিকঠাক ধরতে পারলে ছবি হিট হবে। বেশ সাহসী বলতে হবে, অথবা হয়তো একটু বেশি আত্মবিশ্বাসী। সেই পুরনো দ্বন্দ্ব আর কি, যুক্তিবাদ বনাম লোক বিশ্বাস। আর ওর হাতের ক্যামেরাটা, সেটাও যেন এখানে একটা চরিত্র হয়ে উঠছে। তো রাত তখন কটা হবে? রাত প্রায় 11টা। মন্দির চত্বর বেশ শান্ত হয়ে এসেছে, শুধু দূর থেকে শ্মশানের কিছু শব্দ আর মাঝে মাঝে তারামায়ের জয়ধ্বনি শোনা যাচ্ছে। রোহিত আর ওর টিম ক্যামেরা সেট করছে শ্মশানের কাছাকাছি। হ্যাঁ, আর তখনই ব্যাপারটা ঘটে। রোহিত ক্যামেরার ভিউ ফাইন্ডারে চোখ রেখেছে, আর হঠাৎ চমকে উঠল। কি দেখলো? একটু দূরে একটা আতপোড়া চিতার পাশে একজন মহিলা দাঁড়িয়ে, লাল শাড়ি পরা, চুলগুলো এলোমেলো, মুখটা অন্ধকারে ঢাকা। কিন্তু এটা তো শ্মশান, কেউ থাকতেই পারে, অদ্ভুত কিসের? অদ্ভুত হচ্ছে, দলের আর কেউ কিন্তু মহিলাটাকে দেখতে পাচ্ছে না। খালি চোখে কিচ্ছু নেই ওখানে, শুধু রোহিতের ক্যামেরায় ধরা পড়ছে। ও আচ্ছা, শুধু ক্যামেরার চোখে? এটা তো বেশ ভুতুড়ে ব্যাপার। ঠিক, এটা কি ক্যামেরার গ্লিচ নাকি অন্য কিছু? লোক কথায় যেমন থাকে, কিছু সত্তা শুধু বিশেষ মাধ্যমেই ধরা দেয়। অমাবস্যার রাত, শ্মশান, অদৃশ্য অবয়ব, সব মিলিয়ে রহস্যটা জমছে। তারপর মহিলাটির বর্ণনা? হ্যাঁ, বলা হয় চোখগুলো নাকি মণিবিহীন ছিল, কোটরের মতো। রোহিত যেই ফোকাসটা ঠিক করতে গেছে, ক্যামেরাটা ফট করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। নিজে থেকে বন্ধ হয়ে গেল? হ্যাঁ, যেন কেউ চাইছে না ধরা পড়ুক। এরপর আবহাওয়াটাও নাকি পাল্টে যায়। একদম, হঠাৎ করে বেশ ঠান্ডা লাগতে শুরু করে। চারপাশে যে ধূপের গন্ধটা ভাসছিল, সেটা মিলিয়ে গিয়ে কেমন একটা পচা আষ্টে গন্ধ। আর ওই ফিসফিস শব্দটা? হ্যাঁ, ঠিক তখনই একটা অস্পষ্ট ফিসফিসানি, কানের কাছে যেন কেউ বলছে, এসো এসো আমার কাছে। গায়ে কাটা দিচ্ছে শুনে রোহিত কি করলো তখন? রোহিত পিছনে তাকায় আর দেখে যে চিতাটার পাশে মহিলাকে দেখেছিল, সেখান থেকে ছাই ঠেলে একটা সাদা হাত উঠে আসছে। ফোলা ফোলা, পচা একটা হাত। বলেন কি? হ্যাঁ, মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে আস্তে আস্তে। এই যে পরিবর্তনগুলো, ঠান্ডা, গন্ধ, শব্দ, এই দৃশ্য, ভৌতিক গল্পের ক্লাসিক উপাদান এগুলো। কিন্তু প্রশ্ন হলো, এগুলো কি মনের ভুল নাকি সত্যি ঘটছে? দলের বাকিরা, তারা তো ভয় পেয়েছিল নিশ্চয়ই। অবশ্যই, তারা তো চিৎকার করে পেছনের দিকে দৌড় লাগায়। কিন্তু রোহিত, সে নড়তে পারল না। নড়তে পারল না কেন? সে যেন সম্মোহিত হয়ে গেছে, এক দৃষ্টে তাকিয়ে আছে ওই হাতটার দিকে, আর আস্তে আস্তে সেদিকে এগিয়ে যেতে শুরু করল। এগিয়ে যেতে লাগলো ওই ভয়ঙ্কর দৃশ্যের দিকে। হ্যাঁ, বিপদ জেনেও এগিয়ে যাওয়া, এটাই তো এই নিশির ডাকের মতো ব্যাপার, তাই না? যা মানুষকে নিজের ইচ্ছার বিরুদ্ধে টেনে নিয়ে যায়। এটা কি সত্যি অলৌকিক আকর্ষণ, নাকি চরম ভয়ের মুহূর্তে মানুষ স্তব্ধ হয়ে যায়? তারপর কি হলো? রোহিতের কি হলো? পরের দিন সকালে যখন খোঁজ পড়ল, দলের বাকিদের পাওয়া গেল মন্দিরের কাছে, প্রায় আধমরা অবস্থা, ভয়। কিন্তু রোহিত উধাও। পাওয়া গেল না? না, অনেক খোঁজাখুঁজি করেও না। 3 দিন কেটে গেল। তারপর এলাকার একজন সাধু, তিনি বললেন, আগের রাতে রোহিতকে দেখেছেন। কোথায়, কেমন অবস্থায়? শ্মশানেই, উদ্দেশ্যহীনভাবে ঘুরছে, সারা গায়ে নাকি ছাই মাখা, চোখ দুটো কোটরে ঢোকা, শূন্য দৃষ্টি, মুখে একটা কেমন হাসি লেগে আছে। আর কিছু? হ্যাঁ, বিড়বিড় করে নাকি বলছিল, তারা মা তাকে ডেকে নিয়েছেন, সে ওখানেই থাকবে, আর ফিরবে না।
সর্বনাশ। আর এখান থেকেই কাহিনীটা একটা লোকবিশ্বাসে পাকাপাকি জায়গা করে নিল। রোহিতের পরিণতি আর ওই রাতের ঘটনা মিলেমিশে একটা মিথ তৈরি হলো। সেই মিথটা কি? লোকজন বলে আজও নাকি অমাবস্যার রাতে ওই শ্মশানের ধারে কাছে গেলে অকারণে ক্যামেরার শাটারের শব্দ শোনা যায়, ক্লিক ক্লিক। রোহিতের ক্যামেরা? হয়তো। আর শোনা যায় ওই ফিসফিসানি, এসো ক্যামেরায় তোমায় ধরে রাখি। অদ্ভুতভাবে রোহিতের পেশা, ক্যামেরা সব মিলেমিশে গেছে তার পরিণতির সাথে। তাহলে যদি সংক্ষেপে বলি, অমাবস্যার রাতে তারাপীঠ শ্মশান, ক্যামেরায় ধরা পড়া এক অবয়ব, পারিপার্শ্বিক পরিবর্তন, সম্মোহনী ডাক, রোহিতের নিখোঁজ হওয়া, আর শেষে তার আত্মা হয়ে ঘোড়ার জনশ্রুতি। এই তো। একদম। তবে গল্পটা শুধু ভয়ের নয়, কিন্তু এটা আমাদের অনেক কিছু নিয়ে ভাবায়। লোকবিশ্বাস, অজানা ভয়, তারাপীঠের মতো জায়গার একটা নিজস্ব শক্তি বা রহস্য। আর মানুষের মনস্তত্ত্বও তো। ওই নিষিদ্ধ জিনিসের প্রতি টান, অজানাকে জানার ইচ্ছে, রোহিতের ক্ষেত্রে কি সেটাই কাজ করেছিল? হতেই পারে। অথবা ওই পরিবেশ, ওই তীব্র ভয় হয়তো ওর মানসিক স্থিতিটাই নষ্ট করে দিয়েছিল। আসলে এই গল্পগুলো তো ওখানেই, মানে অলৌকিক আর মনস্তাত্ত্বিক ব্যাখ্যার মাঝের ধূসর জায়গাটাতেই বাস করে। সত্যি তাই। বিশ্বাস অবিশ্বাসের সীমারেখাটা কোথায়, বিশেষ করে এই রকম তীর্থস্থানে? আচ্ছা, একটা জিনিস ভাবছিলাম, রোহিতের ক্যামেরাটা যেটা ঘটনার সাক্ষী ছিল, সেটাই শেষে গল্পের অংশ হয়ে গেল। মানে প্রযুক্তি আর প্রাচীন বিশ্বাস, এই মেলবন্ধনটা কেমন দেখছেন? এটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। দেখুন, আধুনিক প্রযুক্তি, ক্যামেরা যা সত্যিটা ধরার কথা, সেটাই এখানে এমন কিছু ধরল যা আমাদের বাস্তবতার বোধকে চ্যালেঞ্জ করে। আর শেষে ক্যামেরাটাই কিংবদন্তির অংশ হয়ে গেল। হ্যাঁ। এটা প্রশ্ন তোলে, আমরা যা চোখে দেখি বা যন্ত্র দিয়ে যা ধরি, সেটাই কি সব, নাকি সত্যিটা বোঝার, উপলব্ধি করার আরও অন্য কোনো স্তর আছে যা হয়তো যুক্তির বাইরে? এই প্রশ্নটাই বোধহয় এই কাহিনীর আসল রেশ, তাই না? একদম। এই প্রশ্নটা নিয়েই না হয় আজকের মতো শেষ করা যাক। শ্রোতারাও ভাবতে থাকুন।